এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দুপুর গড়িয়ে বিকেল, রোদের তিক্ত উষ্ণতা মুছে দিয়েছে পাহাড়ি দক্ষিণা বাতাস। রিসোর্টের একপাশে স্বচ্ছ সজীব ঘাসের উপর বসে আছে সবাই, নানা রকম আড্ডায় মেতেছে। নেহা কিছুক্ষণ পরপর নিখিলকে ধমকাচ্ছে, কিন্তু ছেলেটা লাগামহীন কথা থামার নাম নেই। জেরিন সাব্বির তাদের নিয়ে মজা নিচ্ছে, সুর তুলে বলছে কি প্রেম কি প্রেম। নেহা রেগে গিয়ে বলল, কচু প্রেম আছে তোমার ভাইয়ের সাথে, একটা আনরোম্যান্টিক তিতা লোক। নিখিল নেহার হাত টেনে বলল, চল চল, রুমে রোমান্টিক নাকি আনরোমান্টিক এখনই প্রমাণ করে দিচ্ছি। মিহির বলে ওঠে, আমরা সিঙ্গেল, তোকে রোমান্স করতে কোনো মতোই দিব না আমরা। এই জেরিনকে তাড়াতাড়ি বিয়ে দে নিখিল, আমার কিন্তু আর তর সইছে না, বুড়ো হয়ে যাচ্ছি, এখনো বিয়ে করতে পারছি না। সাব্বির মিহিরের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ হ্যাঁ মিহির ভাই, আমিও বিয়েটা করতে পারি এই সুযোগে। জেরিন বিরস মুখে বলল, ভাই আমাকে কেন টানছো? নিজেদের বিয়ে নিজেরা করো, আমি বিয়ে করব না এখন। সাব্বির চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বলল, এখন তো বলবাই, নতুন প্রফেসরটিকে যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো তখন মনে থাকে না? তোর পছন্দ এমন কানার উপরে যায় কেন বোন? চশমা পরে ছেলে, আর ভাই শালা শিক্ষা হইতেছে বাপের মতো, কিন্তু ব্যাটা আসতে না আসতেই আমার বোনের দিকে নজর দিল। জেরিন মুখ বাঁকিয়ে বলল, কোন দিক দিয়ে তোর কাছে বাপের বয়সী লাগে? আমাদের ভার্সিটিরই তো 2 বছরের সিনিয়র, যোগ্যতা আছে তাই চাকরিটা পেয়েছে। জেরিনের কথায় তার উপর সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখলো, নড়ে চড়ে বসলো। জেরিন চোখ ছোট ছোট করে বলল, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? নেহা চেপে ধরে বলল, আপা তুমি তো দেখছি চুপি সারে হুম বলে ফেলো তো জলদি, কি কাহিনী? বৃষ্টি গানের সুরে বলল, সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজাই রে, মন কেন না চাই রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বৃষ্টির গানের মাঝে সাব্বির উঁচু গলায় বলে, এই ষাঁড়ের মতো গলায় গান গেয়ে কানটা নষ্ট করে দিস না বোন। রৌপ বলে ওঠে, সুন্দরই তো হচ্ছিল ভাইয়া, তোমার আসলে পছন্দ খারাপ, ভালো মন্দের পার্থক্য বোঝো না। মিহি বলে ওঠে, আসলেই তো সুন্দর হয়েছে। এই সুযোগে বৃষ্টির কণ্ঠে গানও শোনা হয়ে গেল। সাব্বির বলে ওঠে, এভাবে পাম দিও না বুঝলে, ভবিষ্যতে পরে জ্বলতে হবে তোমায়, তখন মানা করলে উল্টো ঝাড়ু হাতে পিটাবে। বৃষ্টি মুখ কুচকে ফেলল। রৌপ বলে উঠল, বুঝলাম না তুমি এমন লজিক ছাড়া কথা কও কেন মিহির ভাই, কেন জ্বলতে পা যাও? সাব্বির রৌফের মাথায় একটা মারল, তেতে গিয়ে বলল, তোর বউ যে, তোর জীবন শেষ, মায়াটার জন্য এখনই মায়া হচ্ছে। তুই হইলি গিয়া নিখিল ভাইয়ের মতো পানছে। চোখ পাকিয়ে তাকালো নিখিল। সাব্বির আবার বলল, ভাগ্য ভালো জেরিন বোন, তুই আমার থেকে 1 বছরের বড়, না হয় পরিবারের সবার মাথায় যা সমস্যা দেখা দিয়েছে তোকে আর আমাকে ধরে বিয়ে দিয়ে দিত। আল্লাহ, ভাবা যায় কি লোমহর্ষক ঘটনা। জেরিন বিরক্তি নিয়ে বলল, শালা তোর বয়স হয় নাই, 23টা প্রেম করিস, 25টাতে কি তোকে বিয়ে করবে? কোন মাইয়া করবে? সমস্যা নেই, তুই ওই কানা প্রফেসরকে বিয়ে করিস। নেহা চেঁচিয়ে বলল, ওফ, কোন সময় থেকে প্রফেসর প্রফেসর করছো, তার ডিটেলস তো বলবা তো নাকি? দুলাভাই দেখবো না নাকি আমরা? হ্যাঁ। জেরিন কাচুমাচু হয়ে নিখিলের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো ভাইয়া, এরকম কিছুই না। সাব্বির বলদটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। সাব্বির বোঝানোর মতো করে বলল, আহ নেহা বোন, নিখিল ভাই এখন আমাদের দুলাভাই, আপন ভাই না বুঝলি, দুলাভাইয়ের সামনে বলাই যায়, এত ভয় পাচ্ছিস কেন? মিহির বলে উঠল, হ্যাঁ নিখিল, তুইও আমরাও দুলা ভাই। নিখিল এবার বিরক্ত হয়ে বলল, এই চুপ করবি তোরা? নেহা ঠোঁট উল্টে বলল, উফ, আপনি জানতো এখান থেকে? আপনার জ্বালায় অনাগত দুলাভাইটার সম্পর্কে কিছু জানতে পারছি না। আপনি এখানে থাকতে হলে চুপ থাকবেন, জেরিন আপুকে কিছু বলতে পারবেন না। সাব্বির সুর তুলে বলল,
হ্যাঁ রে জেরিন, এবার বলে দে। নেহা মানা করে দিয়েছে না, ভাইয়া এবার কিছু বলবে না। নেহা কথাটা শুনে সরু চোখে একবার তাকালো নিখিলের দিকে। নিখিল তাকিয়েই ছিল নেহার দিকে। কিছু মুহূর্তের জন্য চোখাচোখি হলো। নেহা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। নিখিল ঠোঁটের করে হাসি ঝুলিয়ে বলল, জেরিন নীরবের কথা বলবি তাই তো? সাবিরের চোখ বড় বড় করে তাকালো। বিস্ময়ে হাঁ হয়ে গেছে সবাই। মিহির ঠেলা মেরে জিজ্ঞেস করলো, কোন নিভির? নিখিলের দৃষ্টি এখনও নেহার দিক। নেহা চোখের পাতা ফেলছে। একটু পরপর বৃষ্টি রৌফ ও উৎসুক। জেরিন বেচারি মাথা নিচু করে বসে আছে। প্রেম করলো কখন? পরিচিত হয়েছে দুদিন, আর সাব্বিরটা সব ঘেটে দিল। একা পেলে কাঁচা গিলে ফেলবে ইতরটাকে। আমাদের সাথে যে পড়তো নীরব, ভুলে গেলি? যার বোন তোর উপর ফিদা হয়ে হাত কেটে ফেলেছিল। বৃষ্টি চেঁচিয়ে উঠে বলে। কি? বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখলো। মিহির তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করো, আমি কিছু করিনি। মিহির নিখিলের গলা চেপে ধরে বলল, শালা, আমার সংসার হওয়ার আগেই ভেঙে দিচ্ছিস। নিখিল গাছাড়া ভাব নিয়ে বলল, তোর দুলাভাই বানিয়ে দিলি, আমিও শালা শালিদের সাথে একটু মজা করতে পারি। আফটার আমার একটা মাত্র সুইট কিউট বইয়ের ভাই বোন তোরা। জেরিন এবার বলে উঠল। ভাইয়া তুমিও এদের সাথে যোগ দিয়েছো? নিখিল হেসে বলে উঠল, ধুর বোকা, আমি তো তোর ভাই হই, বাঘ ভাল্লুক না। কিন্তু তোদের বোন আমাকে দেখলেই ভয় পায়, রোমান্স করার সময় ডিস্টার্ব করে। নেহা কাজ চেপে ধরে বলে। নিখিল ভাই, আপনি একটা অসভ্য লোক। হু হাঁ করে হেসে উঠল বাকিরা। নিখিল সিরিয়াস হয়ে বলল, জেরিন, নীরব কিন্তু ভীষণ ভদ্র ছেলে, পছন্দ হলে বলতে পারিস। বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। এবার লজ্জা পেয়ে গেল জেরিন। লজ্জায় মুখ তুলতে পারছে না। বৃষ্টি নেহার সুযোগ পেয়ে খোঁচা মারছে। সাব্বির আনন্দের সহিত বলল, উফ নিখিল ভাই, তুমি তো একদম কলিজা ঠান্ডা করার মতো কথা বলছো। এই পেটিটা বাড়ি থেকে যাবে ভেবেই আমার কলিজায় কেমন আইস আইস ফিল হচ্ছে। জেরিন সাব্বিরকে জোরে চিমটি কেটে বলল, সাব্বিরা, তোকে তো আমি। বৃষ্টি জেরিনকে বলল, আপু সন্ধ্যা নেমে যাচ্ছে, চলো নেহাকে নিয়ে। জেরিন বুঝার মতো করে বলল, চল, না হয় দেরি হয়ে যাবে। নেহা চোখ ছোট ছোট করে বলল, তোমরা আমাকে রেখে কি ফুসুর ফাসুর করছো বলো তো? কি মতলব এটেছো? জেরিন বলল। রুমে চল বলছি। নেহা জেরিন বৃষ্টি উঠে যেতে সাব্বিরও উঠল। নিখিল বলে উঠল, কি রে, তুই মেয়েগুলোর সাথে কই যাস? সাব্বির, তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুই আদৌ ছেলে তো? মানে ওই রকম হরমোন আছে তো নাকি? সাব্বির বিরক্ত হয়ে বলল। ভাইয়া। মিহির শব্দ করে হেসে দিল। নিখিল আবার বলল, কোনো মেয়ের দিকে তো তাকাস না। মেয়েদের ভয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রেখেছিস, ইনে রিলেশনশিপ, সবাইকে বলে বেড়াস 25-26টা গার্লফ্রেন্ড তোর। সত্যি সত্যি কোনো মেয়েকে আদৌ ভালো লাগেনি তোর? মিহির সিরিয়াস ভঙ্গিতে বলল। আমিও জানতে চাই। রৌ ভ্রু বাঁকালো। সে তো বিশ্বাসই করে দিয়েছিল তার ভাই সেরা কোনো ফ্ল্যাটিক বাজ। এখন এটা কি শোনালো? সাব্বির মরমরা হয়ে বলল, কি করব ভাইয়া, মেয়ে দেখলে আমার ভয় করে। ভাগ্য ভালো ভার্সিটিতে জেরিন আছে, ওর সাথে থাকলে কোনো মায়া কাছে আসে না। এরা যা ডাকাত, কি বলবো, কেমন কেমন করে যেন তাকায়, কি নির্লজ্জ। এদের ঘরে কি বাপ ভাই নাই নাকি? আশ্চর্য। এতটুকু শুনেই মিহির হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাব্বির মুখ ছোট করে বলল, তুমি মজা নিচ্ছ তো? নাও। ভাগ্যিস আমাদের বংশের মেয়েগুলো ভালো, না হয় আমাদের কপালেও দুর্গতি ছিল। অন্য বংশের কোনো মেয়েকে আমি একদম বিশ্বাস করি না। দরকার পড়লে সন্ন্যাসী হয়ে যাব, তাও মেয়ে চক্করে আমি নাই ভাই। আমার সব ফ্রেন্ড ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পড়ে আছে, আমি বাপু এসবে নাই। মিহির কুতো বেড়ে বলল, নিখিল, তুই শালা মানুষ না। দূরেও কোথাও বিয়ে করলে সাবিরের একটা গতি হতো। রেহা বৃষ্টি জেরিনের দিকে তাকিয়ে আছে কিছু শোনার জন্য, কিন্তু এরা কিছু বলছে না। ধরে এনে বসিয়ে রেখেছে কেন? তোমরা কি কিছু বলবা নাকি চলে যাব? জেরিন বলল, আমরা সবাই মিলে রাতে ঘুরতে যাব। প্ল্যানিং ভাইয়ার। এখন রেডি হতে হবে, সবাই শাড়ি পরবো। নেহার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। রাতে তো নিখিলের সাথেই থাকতে হবে ঘুমানোর পর, আর তার কোনো হুঁশ থাকে না। শাড়ির অবস্থা হয় যাতা, মোটেও এসব পরা যাবে না। নেহা দ্রুত বলল, না, আমি শাড়ি পরবো না। শাড়ি ঠিক রাখতে পারি না আমি। বৃষ্টি মুখ টিপে হাসলেও বিড়বিড় করে বলল, আজকে না ঠিক রাখলেও চলবে।
বৃষ্টি নেহাকে বিশ্বাস করানোর জন্য আগে নিজে শাড়ি পরল। অগত্যা নেহা চোরাচুরিতে রাজি হলো। জেরি নেহাকে কালো রঙের সোনালি সুতোর কাচের একটা শাড়ি পরালো। শাড়ি পরানোর পরই দুবো নেহাকে চোখ ভরে দেখলো। মনে মনে একবার মাশাআল্লাহ বলে নিল। শুধু শাড়িটাই নেহাকে এত ভালো মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে দুইটা গোলাপ কুচে দিল। সাজ বলতে হালকা লিপস্টিক দিয়েছে শুধু। গোলাপি ঠোঁটে খয়েরি রঙা লিপস্টিকটা যেন নজর কাটছে বেশি। সিলভার কালারের গহনা পরলো গা ভর্তি করে। চোকা ছোট কানের দুল নুপুর চুড়িতে মুড়িয়ে দিয়েছে নেহাকে। নেহা বিরক্ত মাখা কণ্ঠে বলল, কি শুরু করলে তোমরা? ঘুরতে যাবে মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছ। এসব সরাও বলছে, আমি পড়ি না এগুলো। বৃষ্টি অনুরোধ করে বলল। বন্ধু আমার ভালো, আজকে শুধু পর দেখতে ভালো লাগছে। নেহা ফ্যাস ফেসে কণ্ঠে বলল, এভাবে ইনোসেন্ট ফেস বানিয়ে কথা বলবি না তুই, মোটেও এত ভালো না। নেহা বিরস মুখে বসে আছে। সাজানো শেষ হতেই বৃষ্টি কিছুটা দূরে গিয়ে নেহাকে আপাত মস্তক দেখে বলল, হাই, আজ তো ভাইয়া পুরোপুরি শেষ। রাত 9টা বাজে। জেরিন বৃষ্টি মিলে নেহাকে নিয়ে আসলো খাওয়ার জন্য। নেহা অবাক হয়ে বলল, বাকিরা খাবে না, আমরা একা? বৃষ্টি বলল, ভাইয়া বলেছে এখানেই খেতে, বেশি কথা বাড়াস না তো। এমনিতেই তোর ভীষণ এনার্জির প্রয়োজন হবে, পাগল প্রেমিক সামলাতে হবে কি না। নেহা সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো। জেরিন দাঁতকে নিয়ে হেসে পড়ল। নেহা, দ্রুত খা, ওর কথা শুনিস না তো। নেহাকে তাদের রুমে নিয়ে আসতে দেখে নেহা অবাক হয়ে বলল, আরে এই রুমে কেন যাচ্ছ? আমরা না ঘুরতে যাব? জেরিন বলল, দেখ বাহিরে কত ঠান্ডা বাতাস বইছে, নিশ্চিত রাতে বৃষ্টি হবে, একটু পরই নামতে পারে। মিহির ভাই বলল এখানে বসতে, এখানেই আড্ডা দিবে। নেহা পায়ে বেশ রাখলো। রাত বিরতে সং সাজিয়ে এখন বলছে যাবে না। দুবদা পা ফেলে ভিতরে গেল। রুম পুরো অন্ধকার। আরে ভাই, লোডশেডিং এর কি আর সময় পায় না নাকি? নেহা কোনো রকম গিয়ে বিছানায় বসলো। মোবাইল খুঁজলো কিন্তু পেল না। এ কোন মুসিবত, একসাথে সব আসতে হবে কেন? নেহা বৃষ্টি বলে একবার ডাক দিল। এরা কি মুহূর্তেই উবে গেল নাকি? নেহা সাজতে গিয়ে সত্যি ক্লান্ত, তাই চুপচাপ খাটে হেলাল দিয়ে শুয়ে পড়ল। নিহির চাপির মিলে নিখিলকে নিয়ে আসে। নিখিলের মেজাজ খারাপ হলো। তোরা আমার রুমে আড্ডা দিবি কেন? আর কোনো জায়গা নেই? আমার বউ তাড়াতাড়ি ঘুমায়, তার ঘুমে ব্যাঘাত ঘটবে। সাব্বির, তোর রুমে চল। মিহির বলল, চুপ বেটা বউ পাগল, একদিন না ঘুমালেই কিছু হয় না, চল বলছি। নিখিলকে ঠেলে আগে পাঠালো। অন্ধকার রুম, বাহির থেকে মৃদু আবছা আলো, নীল বাতির ঝলক দেখা যাচ্ছে। নিখিল ভিতরে ঢুকতেই ঘুরঘুরতে অন্ধকারে চোখ বিঁধে আসলো। বাহিরে থেকে সুযোগ বুঝে দরজা লাগিয়ে দিল বাকিরা। নিজেদের কাজ শেষ করে হাইফাই দিল ওরা। মিহির বৃষ্টির হাত টেনে ধরে বলল, তোরা ভাগ, আমরা প্রেম করতে গেলাম। সাব্বির বলল, আমার বোনরে নিয়ে যাও, সাহস তো কম না। জেরিন বলল, ছেড়ে দে, আজ ওদের দিন, পরে আমাদের আসবে। জেরিন সাব্বিরকে টেনে নিয়ে গেল। নিখিলের অন্ধকারে পা লাগলো কিছু একটা, কিছুটা শব্দ হলো। নেহা হকচুকে গেল, কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, কে? নিখিল মৃদু স্বরে বলল, আমি। তুই এখানে? আপু তো বললো আপনি নাকি বলেছেন এখানে আড্ডা দেবেন, বসিয়ে রেখে গেল, এখনো আসলো না। এবার ভ্রু কুচকে ফেললো নিখিল। শয়তানগুলো নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে। হুট করে লাইট চলে আসলো, তবে লাইটের আলো উজ্জ্বল না, হালকা সোনালি আলোয় রুমটা ঝলমল করে উঠলো। খাটের উপর, বেডশিটের উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। নেহা চমকে উঠলো, লাফিয়ে নেমে গেল খাট থেকে। একবার চোখ ছোট করে তাকালো নিখিলের দিকে। নিখিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। হঠাৎ করেই নিখিল বুকে হাত দিয়ে দেয়ালে পিঠ ঠেকালো, চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। এত শীতল পরিবেশও ঘামছে অনবরত। শার্টের উপরে 3টা বোতাম খুলিয়ে শ্বাস টানলো। নেহা আতঙ্কিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? নেহা এগিয়ে এসেছে কিছুটা। নিখিল হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, কাছে আসিস না প্লিজ। নিখিল চোখ তুলে তাকালো আবার। মেয়েটা আজ এরকম একটা ভয়াবহ মোহনীয় সাজ কেন সাজলো? অসময়ে কেন করতে হবে তাকে এই কাজটা? নিখিল এখন কি করে সামলাবে নিজেকে? ঠোঁট কামড়ে ধরলো নিচে, হাঁটা দিল বাহিরের দিকে। নেহা হতবাক বিমূঢ় হয়ে চেয়ে রইল। নিখিল ভাই হঠাৎ এরকম আচরণ কেন করছে?
নিখিল দরজা খুলতে না পেরে সিট বলে উঠল। পকেটে হাত দিয়ে ফোন বের করলো, কল দিল মিহিরের নাম্বারে। দুবার রিং হতেই রিসিভ করলো। কিরে ভাই, নিজের বউ রেখে আমাকে ফোন করলি কেন? দরজা খোল বলছি, বেশি ভালো হবে না, না হয়। এই চুপ থাকতো, মনে হচ্ছে তুই একদম শেষ আজকে। লাড্ডু ফুটছে মশাই। নিখিল দাঁতে দাঁত চেপে ধরে পড়ল। রুমের ভিতর টাইমার বোম সেট করে জিজ্ঞেস করছিস ফাটবে কিনা? এনজয়। নিখিল আবার পড়ল। প্লিজ দোস্ত, দরজা খোল। যা করতে চাইছিস তা আজ সম্ভব না। নেহা অসুস্থ, এখানে থাকলে আমি দম আটকে মরবো ভাই। এই ফালতু কথা কম বলতো। নিহা সুস্থ, একদম ফিট অ্যান্ড ফাই। যা খুশি কর, আজ দরজা খুলবো না। ফট করে কল কেটে দিল মিহির। নিখিল রাগে বিরক্তিতে মোবাইল ছুঁড়ে ফেললো বিছানায়। নেহা এগিয়ে গিয়ে নিখিলের হাত চেপে ধরল। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিখিল নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। নেহার গালে হাত রেখে বলল, ওরা আমাদের এখানে একা রেখে বাইরে থেকে দরজা লক করেছে, বুঝতে পারছিস কেন? নেহা কিছুটা সরে গেল। হঠাৎই অস্বস্তি হতে শুরু করছে তার। কেন কাছে আসলি? নিখিলের কাবা কণ্ঠস্বর, নেশা ভরা চাহনি, রীতিমতো কেঁপে উঠল নেহা অজানা অদ্ভুত শিহরণে। নেহা পিটপিট করে তাকালো। নিখিল ধীর পায়ে হেঁটে আসলো নেহার দিকে। নেহা পেছতে থাকলো। নিখিল কাছে চলে আসতে নেহা মাথা নিচু করে ফেললো। নিখিল খুব যত্ন সহকারে হাত রাখলো নেহার গলায়। দুবাহু চেপে ধরে পেছন ঘুরিয়ে পিঠ ঠেকালো নিজের বুকের সাথে। নেহা চোখ বন্ধ করে দিয়েছে। নিখিল চুলগুলো সাইড করে চোকারটা খুলে ফেললো। নেহা স্বস্তি পেল যেন। নিখিল নেহার কানে ফিসফিস করে বলল, আমার প্রিয় জিনিসটা ঢাকার সাহস তোকে কে দিয়েছে নেহা? গলার ওই তিলটা আমার কত প্রিয় তুই জানিস? ওটাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিবি? রাতের আকাশ জুড়ে কালো মেঘে আনাগোনা। তপ্ত পরিবেশ, অভুক্ত মাটি, গাছের পাতাকে প্রশান্তি দিতে যেন তার ভীষণ তাড়া। গমগমের শব্দে আকাশ কেঁপে উঠল। বিদ্যুৎ চমকালো থেমে থেমে। উড়ে গেল অবাধ্য জানলার পর্দা। টুপটাপ শব্দে মিষ্টি রোমাঞ্চকর কিছুর সাক্ষী হতে ধরনীর বুকে নেমে পড়ল মুক্তর মতো বৃষ্টির দানা। বদ্ধ করে ছড়িয়েছে বৃষ্টি সুবাস, সুখের আভাস। মনের সাথে মনের মিল হওয়ার এক অদম্য প্রয়াস। চুপি চুপি এসে কেউ যেন বলে যাচ্ছে এ লগ্নে ছড়িয়ে ছিটিয়ে যাবে প্রণয়ের বাড়ি ধারা। ঠান্ডা গা শিরশিরে পরিবেশে বৃষ্টির অশান্ত বিচরণের শব্দের মাঝেও শোনা যাচ্ছে কারোর অশান্ত মনের আকুতি, কারোর নিঃশ্বাসের তুমুল গতিতে ছুটে চলার আওয়াজ। নিখিলের দৃষ্টি নেহার ঠিক গলার উপর তিলটায়। মেয়েটা অনবরত কাঁপছে, তীর করে ঘামছে নাকের ডগা, মৃদু কেঁপে উঠেছে নাক, চোখ, ঠোঁটের পাতা। নিখিলকে খুব করে টেনে নিচ্ছে অদৃশ্যভাবে। নিখিল হাত রাখলো নিহার কানে থাকা দুলে, খুলে ফেললো একে একে সব চকচকে গহনা। চুড়িগুলো টুংটাং শব্দ তুলে পড়ে গেল মেঝেতে। নিখিল তখনও অনিমেষ চেয়ে, যেন তার তৃষ্ণা মিটছে না, চোখ ভরছে না মেয়েটাকে দেখে। যত দেখছে তত দেখার ইচ্ছে তীব্রভাবে গ্রাস করছে তাকে। নিখিল চলে থাকা গোলাপ দুটিতে টান দিতেই কাঁটায় লেগে হাত কেটে গেল খানিকটা। নেহা চোখ খুলে ফেললো তৎক্ষণাৎ। নিখিল হাত ছাড়া দিয়ে আবারও হাত রাখলো নেহার পাতলা গড়নে সরু আকর্ষণীয় ওষ্ঠে। আঙুল দিয়ে ছুঁয়ে দিল ঠোঁট জোড়া। আঙুল ছুঁয়ে এনে রাখলো গলায়। গলা পেরিয়ে চুলের ভাঁজে হাত রাখলো। টেনে নিল নিজের দিকে নিজের সবচেয়ে প্রতীক্ষার বস্তুটিকে। নেহা এসে পড়ল ঠিক নিখিলের বুকে। লম্বা চওড়া মানুষটার কাছে তার 5 ফিট 4 ইঞ্চি উচ্চতাটাও ভীষণ বেমানান। নেহা আবেশে চোখ বুজে ফেলল। তাল সামলাতে না পেরে চেপে ধরল নিখিলের সার। নিখিল কানের কাছে মুখ নিল, খুব আলতো সুরে ফিসফিস করে বলল, এরকম ভাবে আমাকে না ফাঁসালেও পারতি নেহা। তুই কি দেখছিস আজ আকাশ জুড়ে অবাধ্য বর্ষণ অনাকাঙ্ক্ষিতভাবে না জানিয়ে এসেছে। যেমন এসেছিস তুই। তোকে বলেছিলাম নক্ষত্রের রাত উপহার দিতে, তুই বৃষ্টি মুখরিত রাতে উষ্ণতার চাদর হয়ে আদুরে অমাবস্যার চাঁদ হয়ে এসেছিস। আমি কি করে না ছুঁয়ে থাকতে পারি বল? এতটা আবেদনময়ী হয়ে আসতে নেই জানিস না? এত সাজ আমার জন্য নষ্ট করার অধিকারও তো আমিই রাখি জান। নেহার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কাপা কণ্ঠে বলল, ভুল করে হয়ে গেছে।
নিখিল ঠোঁট কামড়ে হাসল, কানের উপর ঠোঁট ছুঁয়ে বলল। এবার ভুলের মাসুল দে। নেহা তড়িঘড়ি করে বলে উঠল। আজকে না প্লিজ। নিখিল চমৎকার হাসল, হাত গলিয়ে দিল নেহার শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে। নেহার হৃৎপিণ্ডের গতি বাড়ল, খামচে ধরল নিখিলের শার্ট, চোখ মুখ খিচে বন্ধ করে বলল। নিখিল ভাই আসলে। নিখিল নেহার ঠোঁট চেপে ধরে বলল। আর একদিন যদি ভাই বলেছিস তো টুপ করে গিলে ফেলবো তোকে। নেহা দৃষ্টি এলোমেলো, নিখিল মুক্ত চোখে দেখল চঞ্চল হরিণীকে। নিখিল গভীর চুম্বন আঁকলো নেহার কপালে, ছুঁয়ে দিল চোখের পাতা, গাল, থুতনি। অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নেহার গোল সাইজের ছোট্ট মুখশ্রী। মেয়েটি কাঁপলো বারবার অনুভূতির তীব্রতায়। নিখিল নেহাকে ডাকলো। তাকা আমার দিকে। নেহা তাকালো না, উল্টে খিঁচে বন্ধ করে ফেলল। নিখিল জানে কি করে এই পোষা পাখিকে বশ করতে হয়। ঠোঁটের ছোঁয়া দিল নেহার ঠোঁটের ঠিক পাশে। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো। তাকাও না বৌজান। নেহার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন। লোকটা এমন কেন? নেহা পিট পিট করে তাকালো। নিখিল নাকে নাক ঘষে পড়ল। জানি তো তুই কি বলতে চাস আমায়। বেশি জ্বালাবো না, লিমিটও ক্রস করব না, তবে আজকে ছাড়ও দিতে পারবো না। নেহা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। একটাই প্রশ্ন তার মনে, নিখিল কি করে জানলো? নিখিল আবারও ডাকলো। জান, এভাবে লজ্জা পেও না প্লিজ। ঠিক এখানটায় একদম হৃদয় গিয়ে লাগে যে। তোমার লজ্জা মাখা মুখ কতটা টানে আমাকে জানো তুমি? নেহার কম্পিত ঠোঁট জোড়া দখল করে নিল নিখিলের নির্লিপ্ত ঠোঁট। সময় যেন বয়ে চলেছে আপন গতিতে, কেউ কোথাও নেই, শুধু আজ প্রেম, মোহ, মাদকতা, ভালোবাসায় মুড়িয়ে নিয়েছে সময়টাকে। নিখিলের অবাধ্য বিচরণে নেহা কেঁপে কেঁপে উঠছে। বিছানায় বসে পড়ল এবার নেহা। নিখিল পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। একটা চুমুই তো দিলাম, এতেই তোর এই অবস্থা নেহা। পরবর্তীতে তোর কি হবে ভেবেছিস একবার? নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল। অসভ্য পুরুষ। লজ্জা টজ্জা খানিকের জন্য উপে গেছে ওর। রাগ হলে কথা শোনানোটা আগে পরে, লজ্জা পাওয়ার অনেক টাইম পাওয়া যাবে। নিখিল নেহার পাশে বসলো। নেহা সরে পড়ল, গাল ফুলিয়ে। নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে তিলটা আলতো হাতে ছুঁয়ে দিল। নেহা নিখিলের হাত ধরে ফেলল, ঠোঁট উল্টে পড়ল। আমার গলার তিলটা কি সরকারি? লুচুর লোক সব সময় তিলটার দিকে নজর দেন কেন আপনি? তিল কেন, পুরো তুমিটাই তো আমার, শুধুই আমার। ছুঁয়ে দেওয়ার অধিকারও আমার। যা খুশি করব তুমি বলার কে? আমার বউ, আমার সব কিছু। নেহা চোখ ছোট ছোট করে তাকালো। নিখিল হুট করে কামড় বসালো গলায়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছোট ছোট কামড় দিল। নেহার সহ্য হচ্ছে না এই সুখময় যন্ত্রণাটা। নড়াচড়া করা শুরু করে দিল। নিখিল নেহার হাত দুটি চেপে ধরে নেশাতুর কণ্ঠেই বলল। এত নড়াচড়া করো না লক্ষ্মীটি। নেহা থেমে গেল তৎক্ষণাৎ। কামড় বাদে অষ্টের বিচরণ চলল এবার। আদরে আদরে মুড়িয়ে নিতে চাইল নেহাকে। এ যেন অনুভূতির তীব্র ঝড়, সামলাতে হিমশিম খাচ্ছে দুজন মানুষ। বেশ খানিক পর নিখিল থামল, নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাকে পূর্ণ করার একমাত্র বস্তু তুই। তুই ছাড়া আমি এলোমেলো, ছন্ন ছাড়া। তুই না থাকলে আমার জীবনের গতি থেমে যাবে। সবার কাছে সেরা নিখিল মেহমেদ চৌধুরী, তুই ছাড়া নিঃস্ব। তুই না থাকলে আমাকে সামলানোর মতো কেউ নেই। তুই আছিস তো আমি আছি। ভালোবাসি ভীষণ, বিশ্বাস কর, অনেক অনেক বেশি ভালোবাসি। তোকে হারাতে পারবো না জান। বল না তুই আমার। নেহা হাত উঁচিয়ে নিখিলকে জড়িয়ে ধরল। নিখিলের বুকের উপর গুটিয়ে থেকেই পড়ল। বিশ্বাস করি তো ভালোবাসেন। আর আর নিখিল অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করলো। কি? আমি আপনার। নিখিল চোখ বুজে ফেলল। নিজেকে এতটা খুশি কখনো লাগেনি। তার হৃদয় কেমন আনন্দে মৌ মৌ করে উঠল। প্রতিধ্বনিত হলো একটি শব্দ, আমি আপনার। নিখিল এতটাই শক্ত করে ধরেছে যেন নেহা হারিয়ে যাচ্ছে কোথাও। ছাড়ুন এবার, আর কত জড়িয়ে ধরে থাকবেন? এবার আমার হাড় গোড় ভেঙে দেবেন নাকি? ছাড়বো না। তুই হারিয়ে যাবি, পালিয়ে যেতে চাস সব সময়। পাগল আপনি, কথা দিচ্ছি তো হারাবো না। ছাড়বো না আমি। আমার বউ, আমার ভালোবাসার মানুষ, আমার কলিজাকে আমি জড়িয়ে ধরে রাখবো। তাতে তোর কি? চুপচাপ বসে থাক। এভাবে থাকলে ঘুম চলে আসবে।
খবরদার নেহা, ঘুমাবি না, বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তোকে। নেহা নিখিলের বুকে নাক ঘষে পড়ল। এই আপনি আমাকে ভালোবাসেন, উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন? ছাড়ুন আমাকে, লাগবে না আপনার ভালোবাসা। নিখিল চুমু দিল নেহার থুতনিতে। অভিমান করছেন কেন আমার লজ্জাবতী লতা? অভিমান করার পিছনে কিন্তু একটা রহস্য আছে, জানিস সেটা কি? জানতে চাই না, সরুন। তুই শুনতে না চাইলেও বলবো আমি। আমার বউয়ের যখন আদর পেতে মন চায় তখন সে অভিমান করে। নিখিল কি? শুধু নিখিল বল, না হয়। নিখিল, আপনি একটা জাতা। নিখিল হাসলো, বলল, জানি, নতুন কিছু বল। এখন আমি আদর করব, ভালোবাসবো, তুই চুপ থাকবি, বুঝলি? যদিও এতে আমার মন ভরবে না, তবুও তোর জন্য শুধু এতেই মনকে বোঝ দিচ্ছি। নেহা ফিক করে হেসে দিল, মিটি হেসে পড়ল। মামা বাড়ির আবদার নাকি? আদর করব, সরেন, আমি অনুমতি দিব না। তোর অনুমতি চেয়েছে কে? মামাবাড়ির আবদার না তো জান, ভালোবাসার আবদার। ফিরিয়ে দিবি বল। নেহা চুপ রইল। ভালোবাসার স্বীকারোক্তিতে মৌনতাকেই সম্মতির লক্ষণ মানা হয়। অনুভূতিতে ভরে উঠুক মন, কেটে যাক সময়, থেমে যাক সবকিছু, শুধু বেঁচে থাকুক ভালোবাসা। মাঝরাত, বৃষ্টি থেমেছে, ঝিঝি পোকারা ডেকে চলেছে সমান তালে। নেহার কপালে কপাল ঠেকিয়ে নিখিল জিজ্ঞাসা করল, যদি লিমিট ক্রস করতাম, তুই বাধা দিলি কেন আমায়? নেহা রয়ে শয়ে উত্তর দিল, বিশ্বাস করি আপনাকে, তাই। আমাকে তো ভালোবাসিস না, তাহলে এত বিশ্বাস করিস কেন? নেহা মৃদু হেসে পড়ল। বলবো না। নিখিল বাচ্চম করে পড়ল, বল না, আমি শুনতে চাই। আপনি এত অসহ্য কেন বলুন তো? জ্বালিয়ে মন ভরেনি নাকি? সরুন, ঘুমাতে দিন। নিখিল নেহার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমাতে পারবি না তুই? এখন আমার চুলে হাত বুলাবি আর গল্প করবি, সারা রাত গল্প করব আমরা। পারবো না, উঠুন বলছি। নিখিল নেহার কোমর জড়িয়ে পেটে মুখ গুঁজে শুয়ে পড়ে। আমি পুরোপুরি এখনো তোকে পাইনি, এটার শাস্তি স্বরূপ সারা রাত তুই আমার চুল টেনে দিবি, আমি ঘুমাবো। নিখিল, আপনি বেশি লোভী। এত কিছু করেও এখন ঘুমোতে দিচ্ছেন না কেন? এই মুখটা ছুটাবি না আমার নেহা। রাতের বেলা তুই ঝগড়া করার তাল খুঁজবি না বলে দিলাম, কামড়ে দিব তোকে। তুই আসলে একটা মাথা মোটা। বউয়ের উপর লোভ করলে তাকে লোভী বলে না, এটাকে ভালোবাসা বলে। নেহা নিখিলের চুল টান দিয়ে বলে, আমি মাথা মোটা? আবার যদি বলেছেন তো। নেহা কপট রাগ দেখিয়ে আবারও বলল, এই, ঘুমাবেন না ভালো কথা, পেটে সুড়সুড়ি দিচ্ছেন কেন? আমার ইচ্ছা। চুপ থাক নেহা, না হয় তোর ঠোঁটে বিশাল একটা চুমু খাবো আমি, পরে দোষ দিতে পারবি না। একটা অসভ্য ঠোঁট কাটার নির্লজ্জ লোক আল্লাহ আমার কপালে দিছে। সকালে ঘুম থেকে আগে উঠল নিখিল। নেহার এক হাত এখনো ওর চুলে, মাথা গিয়ে ঠেকেছে নিখিলের বুকে। ঘুমন্ত নেহাকে নিজের বুকে দেখে নিখিল তৃপ্তির হাসি হাসলো। অবশেষে নেহা তার মেয়েটা নিজে বলেছে সে শুধু নিখিলে, আর কি চাই জীবনে? নিখিল এখন পরিপূর্ণ মানুষ। ভালোবাসার পূর্ণতা পাওয়া প্রতিটা হৃদয়ে বহমান সুখের অনুভূতির কাছে সবকিছুই ফিকে পড়ে যায়। নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, সুপ্রভাত মিসেস চৌধুরী। নেহা নড়ে চড়ে উঠল। মুচকি হাসিটা নিখিলকে পাগল করতে যথেষ্ট। নিখিল নেহার পেটে নাক ঘষে বলল, বউ? হুম, ভালোবাসি। নেহা হেসে উঠল এবার। নিখিল টেনে উঠিয়ে দিয়ে বিছানা ছেড়ে নেমে গেল। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, এদিকে আয়, একটা মর্নিং কিস নিয়ে যা। নেহা কোমরে হাত দিয়ে বলল, দেখুন, সারা রাত আপনার হাতির মতো মাথাটা কোলের উপর রেখেছেন, সোজা হয়ে না ঘুমাতে পেরে এখন আমার কোমর ব্যথা করতেছে। আপনি আছেন ঢং করা নিয়ে, বিরক্ত করবেন না একদম। সবার কাছে গিয়ে বলবো আপনি আমার কোমরের বেহাল দশা করে দিয়েছেন। নিখিল ঠোঁট টিপে হাসলো। এই বোকাটা কবে বুঝদার হবে? সত্যি এটা বলবি তুই? হ্যাঁ, সত্যি কথা বলতে কি সমস্যা? নিখিল এবার হাঁ করে হেসে উঠল। তোর কথা কেউ বিশ্বাস করবে না, পরে যদি উল্টাপাল্টা তোকে ওরা কিছু বলে তখন আমাকে কিছু বলতে। নেহা বিরক্তি নিয়ে বলল, সবাই আপনার মতো নাকি? নেহা ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। নিখিলকে রুমে রেখেই ফুরফুরে মেজাজে নেহা সবার কাছে গেল। রিসোর্ট সংলগ্ন রেস্টুরেন্টে খেতে বসেছে সবগুলা। সকাল 9টা বাজছে ঘড়িতে, আর সূর্যি মামা দেখা দেয়নি। আকাশ এখনো মেঘলা। নেহাকে দেখে সবাই হাসলো। নেহাও হাসি দিয়ে গিয়ে বসলো। তোমরা তো আমাকে রেখেই খেতে বসে গেলে দেখছি।
নেহার কথায় সাব্বির বলে উঠল। তোদের ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, তাই ভেবেছি বেলা করে ঘুমাবি। আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, তাই খেতে বসে গেছি। নেহা বিরস মুখে প্লেট উল্টালো, বিড়বিড় করে বলল, আর ঘুম। জেরিন বলে উঠল। মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তোর তো এখন খুশি থাকা উচিত। নেহা মুখ বাঁকিয়ে বলে উঠল। কেন খুশি হব বলো তো? আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে তোমাদের ভাইয়ের জন্য। নেহার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই সমান তালে কাশি দিয়ে উঠল মিহির, সাব্বির আর জেরিন। বৃষ্টি গুঁতো মেরে বলল। কি বলছিস? নেহা বিরক্তি নিয়ে বলে উঠল। বলার আগেই তো সবাই কাশি দিয়ে উঠলো। বুঝলাম না একসাথে সবার গলায় খাবার কেন আটকালো। নিখিল তখনই হেঁটে এসে বসলো নেহার পাশের চেয়ারে। মিহিরের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, নে পানি খা। আগে পুরো কথা শোনা উচিত ছিল তোদের। নেহা বিরক্তি নিয়ে বলল। আপনি আর কথা বলবেন না, বিরক্তকর। সারা রাত বসিয়ে রেখে কোলের মাথা দিয়ে ঘুমিয়েছেন, বালিশের কি অভাব পড়েছিল নাকি? চারজন চোখ বড় বড় করে তাকালো। যা ভেবে পাঠিয়েছে তা কি তবে হয়নি? সাব্বির পরোটা মুখে পুড়ে বলল, আই হেট মাই মাইন্ড। নেহা বোকা বনে গেল পুরো। পরক্ষণেই নিজে নিজে ভাবলো কি ভেবে এভাবে রিয়াক্ট করলো ওরা। নেহা কোমল কোমল দুই ভার ভেবে দাঁত দিয়ে জিভ কাটলো। লজ্জায় এখন মাটি ফাঁক করে ঢুকে পড়তে মন চাচ্ছে। ছি ছি ছি, সবাই এখন কি ভাবছে? লজ্জায় মাথা নুয়ে ফেলেছে পুরো। নিখিল এবার নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, আগে না করেছিলাম, এখন লজ্জা পেয়ে কি লাভ? পেটে তো কোনো কথা থাকে না তোর, সমস্যা নেই, এটা তো পরের বার হবেই। নেহা অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলল। নিখিলকে টেনে মিহির পড়ল। কি রে শালা, তুই কি আদেও ছেলে? এত সুন্দর বউ রেখেও তুই এখনো কুমার। তোর পুরুষত্ব নিয়ে এখন আমার প্রশ্ন তুলতে মন চাচ্ছে। তুই আমাকে কি মনে করিস? অন্যের ঘরের কাহিনী এত শুনতে চাস কেন? যা হওয়ার হয়েছে তোদের এত জানতে হবে না। খাওয়া শেষ হতে নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি। মুখ ফুলিয়ে বলল, তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়নি? নেহা থতমত খেয়ে গেল। তোকে বলবো কেন? আর তোর আর আপুর সাথে আমার কোনো কথা নেই। তোরা আমাকে রাতে মিথ্যা বলেছিস। তোর ভালোর জন্যই তো এত কিছু করলাম। ভাইয়া আর তুই দুজনেই কাছাকাছি আসতে পারতি। নেহা দাঁতের দাঁত চেপে বলল, আমাকে একবার বলবি না? আমি কি তোদের কথায় না করতাম নাকি? তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি তুই? তোর কি মনে নেই? কি মনে থাকবে? আজ কয় তারিখ? বৃষ্টি তারিখ মনে করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিনমিন করে বলল, সরি ইয়ার, খুশিতে সব ভুলে গেছিলাম। তোর পিরিয়ড চলছে, ভুলেই গেছিলাম। এখন সরি বলে কি লাভ? তোর ভাইয়ার কি অবস্থা হয়েছিল জানিস? বলেই নেহা হাসতে শুরু করলো। বৃষ্টি পড়ল, মজা নিচ্ছিস? আমি কেন নিব? তোরা যা করেছিস ওইটা কি ছিল? নিখিল ভাই জানতো আগে থেকেই, রুম থেকে চলে যেতেও চেয়েছে, কিন্তু তোরা বাহির থেকে লক করে দিলি, যার ফল ভোগ করতে হলো আমাকে। অসহ্যকর। বৃষ্টি কাচুমাচু হয়ে পড়ল। ভাইয়া জানতো মানে তুই বলেছিস? না, আমি বলিনি। তোর ভাইয়া নিজে থেকেই সব বুঝে গেছিল। আমার জামাইটা কত ভালো দেখ। আর তোরা সব মীর জাফরের সহকর্মী। এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস? জেরিন ধমক দিয়ে বলল, তোরা দুইটাই কি ফুসুর ফাসুর করস? আমার মতো একটা মানুষকে কি তোদের চোখে পড়ে না? আজ রাতে ট্রেনে ফিরে যাব আমরা। এখন থেকে বিকাল পর্যন্ত ঘুরবো সবাই। যা গিয়ে তৈরি হয়ে আয়। ঘুরতে বেরিয়েছে সবাই। আগে যাচ্ছে জেরিন, সাব্বির, রৌফ, মাঝে নেহা, নিখিল, পেছনে বৃষ্টি আর মিহির। নেহা ছুটোছুটি করে আগে যেতে চাইছে। নিখিল হাত চেপে ধরে বলল, এই ব্যাঙের মতো লাফাবি না, আঁকা বাঁকা রাস্তায় পড়লে হাত পা কেটে যাবে। নেহা ঠোঁট উল্টে ফেলে। আজ বেশি দূর যায়নি ওরা। একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গেছিল, ওটাই দেখতে যাচ্ছে। আর পাহাড়ের খাঁজে উঁচু নিচু পাথরের উপরে পথ কিছু দূর আসার পর নিখিলের ফোন আসায় সে থামে। নেহাকে বলেছে কড়া করে, নড়বি না এক পা। মেয়েটা কি কথা শোনের মতো? সেই ছুট লাগালো সামনে। 2-4 কদম যাওয়ার পরই ধাপ করে পড়ে গেল নেহা। এর পাশেই বেশ বড় খাদের মতো জায়গা। নেহা ব্যথা পেয়ে মৃদু শব্দ করে উঠল। নিখিল ঘুরতেই নেহাকে বড় গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। যদি নেহা পড়ে যেত তো? নিখিল তড়িঘড়ি করে আঘাত। নেহার হাত ধরে রাখা কালো জিন্স পিঙ্ক টি শার্ট পরা মেয়েটা জিজ্ঞেস করে,
ম্যাম, আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? আরও একটি মেয়েও এগিয়ে আসলো, নেহাকে যত্ন সহকারে উঠিয়ে পড়লো। ম্যাম, যদি কিছু হয়ে যেত? আপনি এই জায়গায় একা কেন আসলেন? স্যার ভীষণ রাগ করছেন আপনার ওপর। নেহা অস্পষ্ট সুরে বলল। স্যার, পাশে থাকা অন্য মেয়েটি বলে উঠল। ও কিছু না। নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। তার মুখ থমথমে। নেহা বুঝতে পারছে নিখিল বেশ রেগেছে, এজন্য এত চুপচাপ। নেহা ছলছল চোখে তাকালো। নিখিল একবারের জন্য তাকায়নি। নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, আপনারা না থাকলে যে কি হতো। মেয়েগুলো বিনয়ের সাথে বলল, এটা তো আমাদের দায়িত্ব স্যার। নিখিল নেহার হাত ধরে জোরে চেপে ধরে সামনে হাঁটা দিল। ওরা চলে যেতে মেয়েগুলোর মধ্যে একজনের মোবাইল বেজে উঠল। স্যার, ম্যাম ঠিক আছে তো? সাহিলের রাগী কণ্ঠ। তা তো দেখতেই পাচ্ছি। ঘোরা শেষ না হওয়া অবধি ওদের আশেপাশেই থাকবে। চঞ্চল প্রচুর, আবার যে কোনো মুহূর্তে পড়তে পারে। নিখিল। নেহার ডাকে একবারও সাড়া দেয়নি নিখিল। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। যেদিন বৃষ্টি, সাব্বির, রৌফ দাঁড়িয়েছিল ঝর্ণা থেকে কিছুটা দূরে। ওদেরকে যেতে দেখেই মিহির জিজ্ঞেস করল, কিরে, তোদের দেরি হলো কেন? নিখিল শুধু বলল, পিছিয়ে পড়েছিলাম তাই। দেখা শেষ কর, তাড়াতাড়ি ফিরতে হবে। বৃষ্টি বলল। নেহা, তোর হাতে কি? নিখিলের তারা জবাব, ওর আমার রুমালগুলা নাকি হাতে পেঁচিয়ে হাঁটতে ভালো লাগে তাই লাগিয়েছে। ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য। জেরিন ডাকলো, ওই নেহা আয়। নেহা মাথা নাড়িয়ে না করলো। নিখিল তাতে দাঁত চেপে বলল, এখন কেন যাবি না? যা, একটু আগেও তো একাই গিয়েছিলি। তোর তো সাহস আবার রন্ধ্রে রন্ধ্রে। নেহা নিখিলের বাহু চেপে ধরে বলল, রাগ করেছেন? সরি, আর কখনো একা একা যাব না। আপনার কথা শুনবো। হাত ছাড় আমার। আমার কথা শুনতে হবে না তোর। আমি কে? আমার কথা কেন শুনবি তুই? যা খুশি কর, তোর কিছু হলে তো আমার কিছু যায় আসে না। নেহার হাত ছাড়িয়ে অন্য পাশে দাঁড়ালো নিখিল। নেহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নিখিলকে। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। একটু তো শাস্তি দিতেই হবে। তখন যদি পড়ে যেত ভেবেই নিখিলের রুহু কেঁপে ওঠে। একদম গলা যাবে না। নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাজবাড়ি কণ্ঠে বলল, সবার সামনে একদম এসব ন্যাকামো করবি না। চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক। নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো। মন খারাপ হতে আর কি লাগে। নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সবাই ফিরে এসে দেখলো দুইজন দুই দিকে দাঁড়িয়ে। নেহাও বেশি কথা বলছে না। বুঝলো কিছু তো হয়েছে। রিসোর্টে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেয়া হোঁচট খেলো। পা কেটে গেছে বুঝেও দাঁড়ায়নি। গটগট করে হাঁটতে থাকলো। নিখিল দেখে ডাকলো, নেহা দাঁড়া বলছি। নেহা শুনল না। রিসোর্টে গিয়ে আগেই লাগেজ হাতে বাহিরে এসে দাঁড়ালো। বিকাল হয়ে এসেছে, এবার ফেরার পালা। রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা। নিখিল কতবার বলেছে পাটা দেখা। নেহা জেদ করবি না, শুনেনি এত তেজ। শাস্তি দিতে গিয়ে এখন নিখিলই শাস্তি পাচ্ছে। ট্রেন যাত্রাটা সবসময় রোমাঞ্চকর। আড্ডা দিচ্ছে বৃষ্টি, জেরিন, সাব্বির, রৌফ। অন্য কেবিনে বসে আছে মুখ ফুলানো এক দম্পতি। গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যেই নেহা ঘুমিয়ে গেল। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল। মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে। উঠে গিয়ে শুভ্র পাটা হাতে নিল। এক অংশে রক্ত জমাট বেঁধেছে। নিখিল পকেট থেকে ব্যান্ডেজটা বের করলো। ট্রেনে ওঠার আগেই ফার্মেসি থেকে নিয়ে এসেছিল। আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ। মাথাটা তুলে নিল নিচের কোলে। হাত থেকে রুমালটা খুলে সেখানেও ব্যান্ডেজ করে দিল। নেহার কপালে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল, তুমি এমন অবুঝ কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে একবারও ভেবেছ? পারো তো শুধু বাচ্চামি করতে। বেশ অনেক সময় আড্ডা দিয়েছে। অপর পাশে দুজনের কি খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো রৌফ। ঘুমিয়ে পড়েছে। দরজার সবাই মিলে উঁকি দিয়েছে। মুগ্ধ হয়ে দেখলো দুজনকে। নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নিখিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হাত দুটি আঁকড়ে ধরে আছে নেহাকে। এদের রাগ, অভিমান, ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দরভাবে লুকানো। দুজনেই সমান সমান, কেউ কারোর থেকে কম না। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে। এদের কাছেই ভালোবাসা ফুটে ওঠে একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে, যা নিজেরা ঠিকই বুঝে তবুও বলতে নারাজ। এত সুন্দর দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক কারো যেন নজর না লাগে। সব ভাই বোনরা যেন মনে মনে একই দোয়া করলো ওদের জন্য।
সকাল 7টা, ট্রেন এসে থামলো যথাস্থানে। ফুরফুরে বাতাস বইছে, রেল স্টেশনে মানুষে পরিপূর্ণ। একে একে সবাই নেমে আসলো। বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে। নেহার পা ব্যথায় টনটন করছে, ভালো করে হাঁটতে পারছে না। গতকাল সামান্য আঘাত মনে হলেও সারা রাত পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝলো নেহা। কয়েক কদম হেঁটেই কুড়াতে হচ্ছে তাকে। কোনোরকম নেমে এসেছে লাগেজ হাতে। সাব্বির এসে নেহার লাগেজ নিজে নিয়ে সামনে চলে গেল। স্টেশন থেকে 4 মিনিটের পথ পাড়ি দিয়ে গাড়ির কাছে যেতে হবে। নেহা পরপর কয়েকটা ঢোক দিল। ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিরমিরিয়ে ধরল। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল, তারপরও মানুষের সাহায্য নিবে নাও। হুট করে নিখিল এসে ওকে কোলে তুলে নিল। নেহা প্রথমে বুঝতে না পেরে ভয়ে কলার চেপে ধরেছে। নিজেকে নিখিলের কোলে দেখে হক চুকিয়ে গেল। কি অদ্ভুত লোক! সব মানুষ কিভাবে তাকিয়েছে রাস্তাঘাটে, এভাবে কোলে নেওয়ার মানে কি? নেহা মৃদু চেঁচিয়ে বলল, নামান বলছি। কি করছেন? দেখুন সবাই তাকিয়ে আছে, আমি একা যেতে পারবো। নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছচ্ছে না। নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। গাড়ির ভিতর এনে রাখলো নিখিল নেহাকে, কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না। নেহা এবার বিরক্ত হলো। একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটাও কি আদৌ ঠিক? নিখিল বাড়াবাড়ি করছে কেন এত? রাগ হলে বকে দিলেও তো পারে, কিন্তু এই লোক কাল থেকে মৌনতা পালন করছে। গাড়ি ছুটে চলল পিচঢালা রাস্তার উপর দিয়ে। বাড়িতে পৌঁছতে বেশি সময় লাগেনি। রাস্তার ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে। সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছেন বাড়ির গৃহিণীরা। ছেলেমেয়েরা আজ কতদিন পর বাড়ি ফিরছে। ওদের ছাড়া বাড়িটা প্রাণশূন্য মনে হচ্ছিল। সেতারা বেগম নামাজের পর বিছানায় আর যায়নি। নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র, তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না। কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলো তাহমিদা বেগম। হাতের কাজ শেষ করে আসলেন হামিদা ও সাহারা। সেতারা বেগম সোফায় বসে আছেন। দরজা খুলতেই সবগুলোতে গিয়ে জড়িয়ে ধরলো তাহমিদা বেগমকে। সবাই একসাথে বলে উঠল, মিস ইউ ছোট মা, অনেক বেশি মনে পড়ছে তোমাকে। হামিদা বেগম সাহারা বেগম এসে বলল, শুধু ছোট মাকেই সবাই মনে পড়েছে, বড় আপা আমরা মনে হয় ভেসে এসেছি। সবাই হেসে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল, সবাইকেই তো মিস করছি। সেতারা বেগমের কাছে গিয়ে বসলো সবাই। নেহা ছিল পেছনে। হামিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখেই আতঙ্কিত হয়ে পড়ল, নেহা কি হয়েছে? তোর হাত পায়ে ব্যান্ডেজ কেন? নেহা মুখে হাসি ঝুলিয়ে খুঁড়িয়ে কোনো রকম এগিয়ে এসে পড়ল, তেমন কিছু না তো বড় মা। তাহমিদা বেগম রেগে পড়ল, তা তো দেখতেই পারছি, নিশ্চয় লাফালাফি করেছ। রূপটা তো তোর থেকেও ছোট, তা ওর কিছু হয়নি। শান্ত থাকা শিখর কিছুটা ওর থেকে। বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন। নেহা ঠোঁট উল্টে ফেলল, মা একটুই তো কেটেছে, তাই বলে এভাবে বকা দিতে হবে তোমায়? তোমরা কেউ আমাকে ভালোই বাসো না, যখন দেখো শুধু বকা দাও। নেহা হেঁটে চলে যাচ্ছে রুমের দিকে। যেতে পারছে আর কই নিখিল বাইরের দিকে এসে পড়ল। এই দ্বারা আমি দিয়ে আসছি তোকে। হামিদা বেগম বলল, নেয়া খেয়ে একেবারে ওপরে জামা, আবার নামতে কষ্ট হবে তো। নিখিল রাগী কণ্ঠে বলল, যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি আধিক্যতা দেখাবে না তোমরা কেউ। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে, মাথা তুলবে না। এটাকে তোমরা খাওয়া লাগবে না ওর। যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে, একাই পারে সব। নেহা একবার তাকালো নিখিলের দিকে, মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার। হামিদা বেগম ছেলেকে ধমকে বলল, ছোট মানুষ, ওভাবে বকা দিচ্ছিস কেন? জাগিয়ে রুমে দিয়ায় ওকে, আর একবারও কিছু বলবি না মেয়েটাকে। নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো। কোলে তুলতে নিলে নেহা সরে গেল। মুখ বাঁকিয়ে বলল, লাগবে না আপনার সাহায্য। সাপির জেরিন বৃষ্টি বিরস মুখে দেখলো। একদিনের ভিতর আবার ঝগড়া লেগে গেছে। এদের দ্বারা শুধু এই একটা জিনিসই হবে, বাকি সব কিছু শত চেষ্টা করেও সম্ভব না। ইগো একদম নাকের ডগায় দুইটার। কপাল চাপড়ালো সাপি। রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতে লাগলো 3 জাতে মিলে। সেতারা বেগম বলে উঠল, নেহা বই রাগ করে না, যাও ঘরে যাও, স্বামী গুরুজন, তার কথা মানতে হয়। সাব্বির বলে উঠল, আর গুরুজন যে হারে চুলটানানি করে এরা, দাদি আর বইলো না। এদের দ্বারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনো হয় কিনা দেখো। আমি দ্বিধায় ভুগছি। এদের দেখে বিয়ে করার শখ চলে গেছে। পরে যদি নেহা বইনের মতো একটা বউ আমার ভাগ্যে পড়ে, জীবন তো তেনা হয়ে যাইব। সেতারা বেগম বলে উঠল, চুপ থাক হারামজাদা,
আমার নাতনিরে কোন দিক দিয়ে খারাপ মনে হয় তোর? যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, ওদেরটা ওরা বুঝবে। নিখিল জোর জবরদস্তি করে নেহা কোলে দিল। নেহা হাত পা ছুঁড়ছে আর বলছে, নামান বলছি। কথা শুনি আবার দয়া দেখাতে আসেন কেন? নিখিল এবার বিরক্ত হয়ে বলে। সত্যি নামিয়ে দিব, একদম কিন্তু ফেলে দিব। নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে, ফেলে দেন। আপনাকে কে নিতে বলেছিল? কথা বলতে দেরি নিখিল নেহাকে কোলে থেকে ফেলতে দেরি করেনি। ধাম করে শব্দ হলো। হামিদা বেগম চেঁচিয়ে উঠে বলে, কি হলো নেয়া, বললি কি করে? বৃষ্টি স্পষ্ট দেখলেও নিখিল ফেলে দিয়েছে নেহাকে। কি ভাই, ফেলো বললে দেখে ফেলতে হবে? শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি। নিখিল গটগট শব্দ করে রুমে চলে গেল। নেহা দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল। মুখ থেকে বেরিয়ে আসলো, নির্দয় লোক। বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, বেশি ব্যথা পেয়েছিস? নেহা ফিচেল হাসলো, মাথা নাড়িয়ে না বুঝালো, ধীর কণ্ঠে বলল, উঠতে সাহায্য কর। নেহাকে রুমে দিয়ে বৃষ্টি চলে গেল। নেহার আগে চুল টেনে ধরলো। বেশি ভাব নিচ্ছে তো, নিতে থাকুক। নাও দেখবে কতদিন কথা না বলে থাকতে পারে, এড়িয়ে চলতে পারে এই লোক। সকালের নাস্তা নেহাকে এসে দিয়ে গেলেন তাহমিদা বেগম। গতকালের পরা জামাটা এখনো পরিবর্তন করেনি নেহা। বিছানায় শুয়ে পড়ল। হঠাৎই মনে পড়ল ওর মোবাইলটা নিখিলের কাছে আছে। এখন আবার এই লোকের মুখ দেখতে হবে ভেবেই নেহা তপ্ত শ্বাস ছাড়ল। কিন্তু মোবাইল তো লাগবেই। রাতে ঘুমিয়েছে অনেক, এখন আর ঘুম আসবে না কিছুতে। নেহা ধীর পায়ে এগিয়ে গেল রুমের দিকে। দরজায় নক করলো। দরজা খোলা, আলতো হাতে খুলে ফেললো দরজাটা। ভেবেই নিয়েছে নিখিল রুমে না থাকলে হয় মোবাইল নিয়ে কেটে পড়বে কোনো রকম। নেহা এক পা দিতে যাবে তখনই ভেতর থেকে ধমক দিয়ে উঠল নিখিল। নেহা ভয় পেয়ে গেছে পুরো। যখনই কিছু বলতে যাবে নিখিল রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, কেন এসেছিস সেখানে? একদম ফ্যাস ফ্যাস করতে আসবি না, তোর কথা শোনার মতো মুড নেই এখন রুমে আসবি না। নেহার মন খারাপ হয়ে গেল। নিখিলের কাছে ওর কথা ফ্যাচ ফ্যাচ মনে হয়। নেহাকে বেশি কথা বলে নাকি, যার জন্য নিখিল এত বিরক্ত হয়? ছল ছল করে উঠল চোখ। কান্না আটকে রেখেছে নেহা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে কি আসলে নকলে করছিস? ওই আমার মোবাইলটা আপনার কাছে ছিল, ওটাই নিতে এসেছিলাম। আপনাকে বিরক্ত করতে চাইনি আমি, সরি। নিখিল এবার পূর্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। নিচের দিকে তাকিয়ে আছে মুখটা, একেবারে আষাঢ়ের আকাশ। নিখিল ভালো করেই জানে নেহা কখন সরি বলে। নিখিল শান্ত কণ্ঠে বলল, ভিতরে এসে নিয়ে যা। লাগবে না। নেহা এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসলো। নিখিল নিজের প্রতি বিরক্ত হলো। রাগটা বেশি দেখিয়ে ফেলেছে এবার। এই মেয়েকে কিভাবে মানাবে? নিখিল পিছু ডাকলো। কথা শুনে যা নেহা। নিখিল নেহার পেছনে আসলো। নেহা রুমে ঢুকে দরজা আটকে দিল। নিখিল বার কয়েক দরজা থাকালো। নেহা সার শব্দ করলো না। নিখিল হতাশ হয়ে ফিরে আসলো। দুপুর গড়িয়েছে। ঘুম থেকে উঠে নিচে নামলো জেরিন। সেতারা বেগম সোফায় বসে পান চিপুচ্ছেন। জেরিন পাশে গিয়ে বসতেই বলল, তোর ফুপু আসবো কয়েকদিনের ভিতর, কাল কথা হইল। উৎফুল্লিত কণ্ঠে বলল, সত্যি বলছো দাদু? কত বছর ফুপিকে দেখি না। সে যে বিদেশে গেল, একবারও আসলো না। তোমার মেয়ে একদম পর করে দিয়েছে আমাদের। সাহারা এসে বলল, তা যা বলেছিস জেরিন, ফারহান আর জেবা জানি কত বড় হয়েছে। ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি আর এক? এবার আসুক, বেঁধে রেখে দিব একদম। ঠিকই বলেছ মেজমা। সাব্বির বৃষ্টি হাই তুলতে তুলতে এগিয়ে আসলো। সাব্বির নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা, এক গ্লাস শরবত করে দাও না। তা জেরিন, কার কথা বলছিস? ফুপি আসবে, সাথে জেবা আর ফারহান ভাইয়া। সাব্বির মুখ তেঁতো করে বলল, মিহির ভাইয়ের সতীনটা? বৃষ্টি গুঁতো মেরে বলল, ভাইয়া কিসব বলো, ছেলেদের আবার সতীন হয় নাকি? জেরিন নিজের চুলগুলো পেঁচিয়ে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, জেবাও আসছে, তাই না বৃষ্টি? জেবা আসলে কি সমস্যা? জেরিন মুখ বাঁকিয়ে বলল, সাধে তোকে গাধি বলি, আসলেই বুঝবি। তাহমিদা এসে বলল, তোরা সব এখানে, নেহা কই? ঘুমাচ্ছে ছোট মা। তুমি জানো না তোমার মেয়ে কত ঘুম কাতরে?
নিখিল নেমে আসলো তখনই। শাহ আলম সাহেব আসলো অফিস থেকে। সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ায় একজনের সাথেও দেখা করতে পারেনি। সবাই শাহ আলম চৌধুরীর সাথে আড্ডা দিতে বসে গেল। সাহারা এসে বলল, শুরু তোদের বক বক। ভাইজান, আপনি যান তো, ফ্রেশ হয়ে আসেন, পরে এদের কথা শুনতে পারবেন। শাহ আলম চৌধুরী হেসে বলল, যাবো তো, তা আমার নেহামা কই? নিখিল গিয়ে খাবার টেবিলে বসলো। হামিদা এসে নেহার কথা জিজ্ঞেস করতে নিখিল বলল সে জানে না। হামিদা বেগমের মেজাজ খারাপ হলো। এ কেমন কথা নিখিল? নেহা তোর সাথে নেই মানে? তোর হবু বউ, তুই ওর খেয়াল রাখবি না? দরজা আটকে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছে। এখানে আমি কি করতে পারি? ও তাই তো, তুই কি করবি? দোষ করলি নিজে, এখন মেয়েটার একটু রাগও করতে পারবে না। এবারে শেষ বলে দিচ্ছি তোকে, নেহার সাথে সুন্দর করে কথা বলবি। আর রুম আলাদা হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিয়ে কোনো ছেলে খেলা না যে এই আছে তো এই নেই। নেহা না হয় বোঝে কম, কিন্তু তুই নিখিল বিয়ে করেছিস তুই নেহাকে, তোকে তোকে সামলে রাখতে হবে এখন। আর যেন দুজনকে এভাবে লাগতে না দেখি আমি। নিখিল নিজের মায়ের দিকে তাকালো চোখ ছোট করে। কি মা হলো, ছেলেকে রেখে ছেলের বউয়ের পক্ষ নিচ্ছে। সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর বলো না বড় বাবু, তোমার ছেলেটা একদম একটা নিরামিষ। কি আর কি বলবো, এদের তো ঝগড়া করাই থামে না। প্ল্যানিং পুরোপুরি সফল না হলেও অর্ধেক হয়েছে। তোমার ছেলের মুখ থেকে বেরিয়েছে যে তোমার আদরের বৌমাকে ভালোবাসে, কিন্তু শাহ আলম চৌধুরী ব্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আবার কি? বৃষ্টি বিরক্ত নিয়ে বলল, আসার সময় আবার লেগেছে, এখন পারলে কেউ কারোর মুখ দেখবে না। আবার তোমার গুণধর ছেলে রাগে কোল থেকে ফেলে দিয়েছে। শাহ আলম চৌধুরী মুখ ছোট করে বলল, এই ছেলে কার মতো হলো? সন্দেহ হচ্ছে রে আমার। ছেলে হয়েছে তার শ্বশুরের মতো। কি বিপদ! দাঁড়া, নতুন আইডিয়া ভাবতে দে। দুটোকে কয়েকদিনের জন্য একটু আলাদা রাখতে হবে, তা না হলে টান অনুভব করবে। জেরিন বলল, আব্বু কিন্তু কিভাবে করবে? তোমার ছেলে যত চোটপাটি, দেখা বউ না দেখে তো 2 মিনিটও থাকতে পারে না। মুখে বলে তুই দূরে যা, নেহা মনে মনে বলে তুই গেলে আমার শ্বাস আটকে আসে। সাব্বির বলে উঠল, ধুর, তোর ভাইয়ের কথা বাদ দে। বড় বাবু, তুমি বলো কিভাবে কি করবে? অফিসের কাজে সিলেট পাঠিয়ে দিব বাদরটাকে। 1 সপ্তাহের জন্য পাঠাবো নাকি আরো বেশি? বৃষ্টি বলল, 1 সপ্তাহে ঠিক আছে, না হয় দুদিকে 2টা বেহুশ হয়ে পড়ে থাকবে। সবাই একসাথে মাথা নাড়লো। হামিদা বেগম এসে রেগে পড়ল, এই তুমি বাচ্চাগুলোর সাথে কি ফুসুর ফুসুর করো? বাচ্চা হয়ে যাচ্ছ নাকি দিন দিন? যাও গিয়ে ফ্রেশ হও। এই তোরা খেতে বস। শাহ আলম চৌধুরী উঠে গিয়ে বলল, শোনো গো বৃষ্টির মা, বয়স আমার বেশি না, চুল টুইকো পাইকা গেছে বাতাসে। শাহ আলম চৌধুরী কথায় হু হা করে হেসে উঠল সবাই। নিজের বাপের কথায় খাওয়া রেখে ভ্রুকুচকে তাকালো নিখিল। এই লোক কোন দিক দিয়া তার বাবা হয়? উল্টো এটাকে নেহার বাপ বলে বেশি ভালো হতো। সন্ধ্যা নেমে এসেছে, নেহা এখনো দরজা খুলেনি। কথাটা শুনেই চিন্তিত হলো সবাই। আবার কিছু হয়ে যায়নি তো? একে একে সবাই হাজির দরজার সামনে। নিখিলের অবস্থা এমন, পারলে দরজা ভেঙে ভিতরে ঢুকে। বেশ সময় রাখাডাকির পর ঘুমো ঘুমো চোখে দরজা খুলল নেহা। সবাইকে এভাবে দেখে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমরা সবাই? নেহার কথা শেষ হওয়ার আগেই নিখিল গিয়ে সবার সামনেই শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। বেচারি টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। এদিকে নির্লজ্জ ছেলের কাণ্ডে লজ্জায় শেষ হয়ে যাচ্ছেন বাড়ির 3 গৃহিণী। তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন রুম থেকে। সেতারা বেগম বলে উঠল, দাদু ভাই, কিছু তো লজ্জা শরম করো, সবার সামনে তুই। নিখিল নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার বউ যা খুশি করব, তোমরা চোখ বন্ধ রাখো। এই তুই কি একটা কুম্ভকর্ণ নেহা? কত ঘুম আসে তোর? রাতে এত ঘন্টা ঘুমাইলি, সকালে এখন সারা দুপুর ঘুমিয়ে সন্ধ্যায়ও চোখ খুলতে পারছিস না? নেহার ঘুম জড়ানো কণ্ঠ, ছাড়ুন, ঘুমাবো আমি, সবাই যাও রুম থেকে। নিখিল ব্যস্ত হাতে নেহার গালে হাত রাখলো। অসুস্থ তুই? কি হয়েছে বল? এত ঘুম তো স্বাভাবিক না। নেহা বুঝে আসার চোখ খোলার চেষ্টা করে বলল, ঘুমের ঔষধ খেয়েছি।
বিছানায় বসে থাকা সাব্বির, জেরিন, বৃষ্টি একত্রে বলে উঠল। কেন, তুই কি আত্মহত্যা করতে চাইছিলি নেহা? নিখিল একটা জোরে ধমক দিল। তিনজন আশপাশ দেখলো ভয় নিয়ে। নেহা বিরক্তি নিয়ে বলল, ঘুম আসছিল না তাই খেয়েছি। মরতে যাব কোন সুখে। উফ, যাও তো তোমরা, সত্যি আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিখিল এবার নেহার চোয়াল আলতো হাতে চেপে ধরে বলল, ঘুমের জন্য কি অন্য কোনো উপায় ছিল না? রাগ করে ঘুমানোর জন্য ওষুধ খেতে হবে কেন তোকে? নেহা নিখিলের হাত ঝাপটা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কারো প্রতি রাগ দেখাই না, যত রাগ আছে সব নিজের উপর। আমার জীবন যা খুশি করব। আপনি এখান থেকে যান, ঘুমাবো। নিখিল দাঁতে দাঁত চেপে বলে, তোরা রুম থেকে বের হতো, এর ডোজ নেওয়ার সময় হয়েছে। তিনজন সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল। নেহা টলমল পায়ে গিয়ে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল। নিখিলের প্রতি এত রাগ হয়েছিল, সকালে ঘুমানোর কত চেষ্টা করলো, কিন্তু কোনো উপায় দেখতে না পেয়ে দাদির রুম থেকে চুপি চুপি ওষুধ নিয়ে খেতেই ঘুম পেল দুপুরের দিকে। নিখিল এগিয়ে গিয়ে পাশে বসলো। নেহা মুহূর্তেই ঘুমে বিভোর। নেহা চুলে হাত বুলিয়ে হাত সরাতে নিলে নেহা নিখিলের হাত আঁকড়ে ধরল, দুহাতে জড়িয়ে কানের পাশে রেখে নিজের গাল রাখলো হাতে, যেন আরামের বালিশটা খুঁজে পেয়েছে। নিখিল হাসলো। নেহা ঘুমের মাঝে চোখ মুখ কুঁচকে ফেলতে চাইল, যেন খুব বাজে কোনো স্বপ্ন দেখেছে। নেহা ঠোঁট নড়ে উঠল। নেহার ঠোঁট নড়ে উঠল, বিড়বিড় করে কি যেন বলছে। নিখিল মুখ এগিয়ে নিয়ে শোনার চেষ্টা করলো। নিখিল মুখ এগিয়ে নিয়ে গেল শোনার জন্য। তো তুই অনেক খারাপ নিখিল। এতটুকু কথা স্পষ্ট শুনল নিখিল। স্বপ্নে তার সাথেই কথা বলছে। নিখিলের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। নেহার মাথার কাছে থেকে হাত সরিয়ে নিতেই নেহা আবার আঁকড়ে ধরল। এবার নেহা টি শার্টের হাতায় খামচে ধরেছে। আজসোয়া থেকে এবার ব্যালেন্স হারিয়ে নিখিল শুয়ে পড়ল বিছানায়। নিখিল মোবাইলটা একপাশে রেখে দিল। নেহা উষ্ণতা খুঁজে সে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল নিখিলকে। নিখিল হেসে ফেলল। এবার জেগে থাকলে এই মেয়ে কোনোদিন এভাবে ধরতো? উল্টো নিখিল ধরলেন, বলে উঠত, সরুন সরুন। নিখিল নেহার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। নিখিলের সম্পূর্ণ নজর নেহার মুখের উপর। ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টাচ্ছে। নিখিল দেখলো আগ্রহ নিয়ে। কিছু সময় কাটলো এইভাবে। নিখিল তাকিয়ে দেখলো অনিমেষ। মেয়েটা বিড়বিড় করে আবার পড়ল, কেন চলে যাবেন? ভালোবাসি তো খার। নিখিলে যেন পিলে চমকে উঠল। নিয়া কাকে ভালোবাসি বলল? নিখিলের নাম তো ন দিয়ে শুরু, খা দিয়ে কার নাম? এই অস্পষ্ট সামান্যতম কথাটি নিখিলকে এলোমেলো করতে যথেষ্ট। নিখিল এবার হিসাব মেলাতে বসলো। নেহা বিয়ে করতে চায়নি, পালিয়েছিল। বিয়ের প্রথম রাতেও নেহাকে জিজ্ঞেস করেছিল কাকে ভালোবাসে, বলেনি। কয়েকবার বৃষ্টি ওর মুখে শুনেছে কাউকে নেহা ভালোবাসে। ওই দিনও বলল নেহা নিখিলকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। কে সে যাকে নেহা ভালোবাসে? বারবার একই ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। নিখিলের বুকে তীব্র ব্যথার সৃষ্টি হচ্ছে। তার অবুজ পাখিটা তাহলে অন্য কাউকে ভালোবাসে? নেহাকে ওর সাথে থাকতে এই কারণেই না করছে? বিদেশ কি ওই ছেলেটার কাছে যেতে চায়? নিখিল ঘুমন্ত নেহার তুলতুলে শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে। কোথাও যাস না তুই প্লিজ, কথা দিয়েছিলি নেহা। কেন অন্য কাউকে ভালোবাসতে হবে তোর? আমাকে ভালোবাসা যায় না জানি, একটু বেশি রাগ দেখাই তাই বলে চলে যাবি? কোথাও যেতে দিব না। আমি দরকার পড়লে ওই ছেলেকে নিজ হাতে খুন করব, তাও তুই আমার ছাড়া অন্য কারো হতে পারবি না। রাতে খাবার টেবিলে নেহার দেখা নেই। শাহ আলম চৌধুরী ছেলের উদ্দেশ্যে পড়ল, তুমি কাল ভোরেই সিলেট যাচ্ছ অফিসের কাজে। কাজ 1 সপ্তাহের মতো লাগবে শেষ হতে। সাইদুল চৌধুরী চমকালেন। বড় ভাই আবার কোন কাজে পাঠাচ্ছেন নিখিলকে? তারা তো কিছু জানে না। মাহফুজ চৌধুরী বললেন, ভাইজান কোন কাজ আবার সিলেটে পড়লো? আমরা তো কিছু জানি না। নিখিল বর্তমানে তো মেইন অফিসে চাকরি করে না, সামান্য একজন অ্যাপ্লাই। ও আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ওখানে একটা কাজ আছে, নতুন ডিল হবে। যেহেতু ওর অভিজ্ঞতা ভালো তাই কাজটা ওকে দিতে চাচ্ছি। নিখিল গমগমে কণ্ঠে বলল, আমার থেকে আরও উচ্চ পর্যায়ের কর্মী আছে আপনার অফিসে, তাদের না দিয়ে আমাকে দিয়ে কাজ করালে অন্যায় হবে তাদের প্রতি। তোমার থেকে সাজেশন চাইনি আমি। চাকরি করতে হলে আমার নিয়ম মেনেই করতে হবে। যতই জেদ ধরে বসে থাকো না কেন,
ভুলে যাবে না আমাদের পরে এই অফিসের দায়িত্ব তোমাকে আর সাব্বিরকেই নিতে হবে। রূপ বড় হলেও ও নিজেও যোগ দিবে। আমি যাব না। যেতে তোমাকে হবেই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।